হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো আমরা। বিদেশে পালিয়ে গিয়েও বাঁচতে পারলেন না আওয়ামী মাফিয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। কথিত আছে যে ভূমি ডাকাতি থেকে শুরু করে নারী কেলেঙ্কারি পর্যন্ত প্রায় সব রকমের অভিযোগ রয়েছে তার নামে। একটা সময় যার ইশারায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠবস করত, যেই বেনজির আহমেদ একসময় দাবি করতেন তাকে নাকি কেউ ছুঁতেও পারবে না। কিন্তু আজ বিদেশে পালিয়ে গিয়েও কি নিজের শেষ রক্ষা করতে পারলেন তিনি? ভূমি দস্যুগিরি করে যে সম্পদের পাহাড় তিনি গড়েছিলেন তার সবই এখন হাতছাড়া। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া সেই বেনজিরের দুর্নীতির সাম্রাজ্য কিভাবে ভেঙে পড়ল? এদিকে বেনজিরের গ্রেপ্তারের খবরে ঢাকাই অভিনেত্রী পরিমণি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, মজা। এর বেশি আর কিছুই লেখেননি। কিন্তু বেনজিরকে নিয়ে এমন রহস্যময় পোস্টের মানে কি? বেনজির টানা 1 দশকের বেশি সময় ধরে পুলিশ বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে কার্যত গোটা দেশকে নিজের হাতের মুঠোয় রেখেছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিভাবে দমন করতে হয় তার এক নতুন দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পদে থাকার সময় তিনি এমন সব অভিযান চালিয়েছিলেন যা নিয়ে আজও জনমনে নানা প্রশ্ন ঘোরে। শাপলা চত্বরের সেই অভিযানের কথা অনেকেই ভুলতে পারেননি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য তিনি কতটা আগ্রাসী ছিলেন তার প্রমাণ মেলে বিরোধী দলের নেত্রীর বাড়ির সামনের রাস্তায় আড়াআড়ি করে বালুর ট্রাক রেখে রাস্তা আটকে দেওয়ার মতো ঘটনায়। পুলিশ বাহিনীকে তিনি আওয়ামী লীগের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত করেছিলেন, আর এই আনুগত্যের পুরস্কারও তিনি পেয়েছিলেন হাতে নাতে। শীর্ষ পদগুলোতে তার একচ্ছত্র আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই অসীম ক্ষমতার আড়ালে তিনি আসলে নিজের আখের গোছানোর যে নীল নকশা বাস্তবায়ন করছিলেন তা অনেকেরই কল্পনার বাইরে ছিল। কিভাবে একজন নির্দিষ্ট বেতনের সরকারি চাকরিজীবী শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেই চাঞ্চল্যকর তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবে। সরকারি কাগজপত্রের তথ্য ঘাঁটলে দেখা যায় এই সাবেক পুলিশ প্রধান এবং তার পরিবারের নামে শুধু জমির পরিমাণই 114 একরের বেশি। আর এই জমি কেনার সময়কালটা খেয়াল করলে আপনি আসল খেলাটা বুঝতে পারবেন। এই বিপুল পরিমাণ জমির প্রায় পুরোটাই কেনা হয়েছে ঠিক সেই সময়গুলোতে যখন তিনি পুলিশ ও এলিট ফোর্সের প্রধান হিসেবে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় বসেছিলেন। পদে বসে তিনি একদিকে যেমন বিরোধী দলগুলোর উপর স্টিম রোলার চালিয়েছেন, অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের স্ত্রীর নামে, মেয়েদের নামে আর আত্মীয় স্বজনের নামে একের পর এক জমির দলিল করে গেছেন। নির্দিষ্ট কয়েকটি জেলা থেকে শুরু করে দেশের পর্যটন নগরী পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তার থাবা পড়েনি। আশ্চর্যের বিষয় হলো, সরকারি পদে তিনি যখন কর্মরত তখন তার স্ত্রী কোনো দৃশ্যমান পেশাতেই যুক্ত ছিলেন না, অথচ সেই স্ত্রীর নামেই সবচেয়ে বেশি সম্পত্তির রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে নিজেকে বাঁচানোর জন্য তিনি দাবি করেছিলেন তার পরিবারের সদস্যরা নাকি বিশাল খামার চালায়। কিন্তু এই যে এত এত জমি, এগুলো কি তিনি ন্যায্য মূল্যে কিনেছিলেন, নাকি এই জমি অধিগ্রহণের পেছনে রয়েছে নিরীহ মানুষের কান্না আর দীর্ঘশ্বাস? কিভাবে তিনি রাতের আধারে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করতেন, সেই রোমহর্ষক ঘটনা শুনলে রীতিমতো শিউরে উঠবেন। নির্দিষ্ট কিছু গ্রামের দিকে তাকালে দেখা যায় সেখানে থাকা স্বল্প সংখ্যক সম্প্রদায়ের মানুষজন একসময় কৃষি কাজ করে বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু তাদের জীবনে এই সাবেক পুলিশ প্রধান হয়ে আসেন এক মূর্তিমান আতঙ্ক হিসেবে। জমি দখলের জন্য তিনি 2টি অভিনব পথ বেছে নিয়েছিলেন। প্রথমটি হলো সরাসরি প্রভাব খাটিয়ে ভয় দেখানো, আর দ্বিতীয়টি হলো পরোক্ষভাবে এমন পরিস্থিতি তৈরি করা যাতে মানুষ বাধ্য হয়ে নিজেদের শেষ সম্বলটুকু ছেড়ে দেয়। নিজের ক্ষমতা খাটিয়ে তিনি শত শত বিঘা বিশাল কৃষি জমি শুধু একটি ইকো রিসর্ট বানানোর জন্যই দখল করে নেন। আর এই দখলদারিত্বের কাজে তিনি কোনো সাধারণ গুন্ডা পান্ডা ব্যবহার করেননি, ব্যবহার করেছিলেন বাহিনীর অধীনস্থ পুলিশ সদস্যদের। একজন থানার পুলিশ কর্মকর্তাকে রীতিমতো জমির দালাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাঠে মাঠে নিশানা লাগিয়ে আগে থেকেই ঠিক করা হতো কোন জমিটা দখল করা হবে। এরপর সেই পুলিশ কর্মকর্তা গ্রামের সাধারণ মানুষকে গিয়ে বলতেন, হয় জমি বিক্রি করো, না হলে জমি এবং টাকা দুটোই হারাবে। যদি কেউ নিজের বাপদাদার ভিটে মাটি ছাড়তে না চাইতেন, তখন শুরু হতো নোনরা খেলা। টার্গেট করা জমির চারপাশের সব জমি কিনে নেওয়া হতো, যাতে সেই ব্যক্তি নিজের জমিতে ঢোকার কোনো রাস্তাই না পান। আবার কখনো কখনো রাতের অন্ধকারে অন্যের ফসলি জমিতে বালু ভরাট করে দেওয়া হতো। বছরের পর বছর সেই জমিতে আর কোনো ফসল ফলাতে না পেরে একেবারে নিরুপায় হয়ে বাজার মূল্যের চেয়ে অর্ধেকেরও কম দামে জমি লিখে দিতে বাধ্য হতেন সাধারণ কৃষকরা। অনেকেই নিজেদের প্রাণ বাঁচাতে সব ফেলে সপরিবারে দেশান্তরী হতে বাধ্য হয়েছেন, আর তাদের সেই জমির উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে বেনজিরের বিলাসবহুল ইকো রিসর্ট।
এই রিসর্টের ভেতরে ঢুকলে মনে হবে যেন বিদেশের কোনো বিলাসবহুল জায়গায় চলে এসেছেন। আর অবাক করা বিষয় হলো এই ব্যক্তিগত প্রজেক্টের দেখাশোনা করার জন্য সরকারি বেতনভুক্ত পুলিশ কর্মকর্তাদের রীতিমতো সুপারভাইজার হিসেবে ডিউটি করতে হতো। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্টাফ অফিসার পর্যন্ত জমি কেনার দর কষাকষির কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবেশ বিভাগের কোনো চূড়ান্ত ছাড়পত্র ছাড়াই গায়ের জোরে এই বিশাল আকার পার্ক তৈরি করা হয়েছিল। এমনকি সরকারি টাকায় বানানো রাস্তাতেও সাধারণ মানুষের হাঁটা চলা বন্ধ করে দিয়ে বিশাল লোহার গেট বসিয়ে দেওয়া হয়েছিল, যাতে শুধু রিসোর্টের লোকেরাই সেই রাস্তা ব্যবহার করতে পারে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ কর্মকর্তারা কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত খামার বাড়ির পাহারাদার হয়ে গেলেন, সেটা সত্যি দেশের প্রশাসনিক ব্যবস্থার এক চরম অবক্ষয়ের চিত্র তুলে ধরে। শুধু জমি দখলই নয়, নিজের ক্ষমতার মেয়াদে তিনি এমন কিছু কাজ করেছেন এবং এমন সব মন্তব্য করেছেন যা বারবার জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও তার অপকর্মের খবর ছড়িয়ে পড়েছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছিলেন। শীর্ষ পদে থাকা অবস্থায় এমন নিষেধাজ্ঞা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কিন্তু তাতেও কি তার দম্ভ কমেছিল? বিন্দুমাত্র না, বরং তিনি প্রকাশ্যেই আগ্রাসী ভূমিকাকে সমর্থন জুগিয়েছেন। কেউ যখন এসব নিয়ে প্রশ্ন তুলত, তিনি অবলীলায় ব্যঙ্গ করে বলে দিতেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাকি মাঠে বসে খেলা করার জন্য অস্ত্র দেওয়া হয়নি। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে রাজধানীর এক বোট ক্লাবের সভাপতি পদেও তিনি বসেছিলেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে তিনি এমন একটি ক্লাবের সদস্য হলেন আর এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে দিলেন, তা না জাতীয় সংসদ পর্যন্ত আলোচনা হয়েছিল। একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সেই ক্লাবের ভিতরের চিত্র যখন বেরিয়ে আসে, তখন বেনজিরের নাম নতুন করে বিতর্কের জন্ম দেয়। এদিকে ফেসবুক অ্যাকাউন্টে বেনজিরের গ্রেপ্তারের খবর সংবলিত ফটোকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী পরিমণি। মাত্র একটি শব্দের মাধ্যমেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন মজা। সংক্ষিপ্ত এই মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি পরিমণি। তবে ধারণা করা হচ্ছে যে বোট ক্লাবকে কেন্দ্র করে বেনজির বিতর্কিত হয়েছিলেন, সেই একই ঘটনায় পরিমণিকে ঘিরেও একাধিক মামলা এবং আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল। যা হোক, রাজনৈতিক আশ্রয় আর প্রশ্রয়ের চাদরে ঢাকা থাকায় তখন বেনজিরের টিকিটিও ছুঁতে পারেনি কেউ। কিন্তু সময় তো আর সব সময় একরকম থাকে না। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায়, তখন প্রকৃতির বিচার খুব শক্তিশালী হয়ে নেমে আসে। একসময় যিনি দম্ভ করে বলতেন তাকে কেউ ছুঁতে পারবে না, পরবর্তীতে তার বিরুদ্ধে যখন দুর্নীতির অকাট্য প্রমাণ বেরিয়ে আসতে শুরু করল, তখন তিনি আর দেশে থাকার সাহসটুকুও দেখাতে পারলেন না। আইনের মুখোমুখি হওয়ার বদলে রাতের আধারে চুপিসারে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। কিন্তু বিদেশে পালিয়ে গিয়েও কি তিনি নিজের সেই শখের সাম্রাজ্য বাঁচাতে পেরেছেন? একদমই না। দুর্নীতি দমন কমিশন যখন তার সম্পদের পাহাড় খুঁজতে নামল, তখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করল। ডজন ডজন ব্যাংক হিসাব, অসংখ্য ফ্ল্যাট, শত শত বিঘা জমি, কোম্পানির শেয়ার, সবকিছুই আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। যে বিলাসবহুল পার্ক তিনি নিরীহ মানুষের অধিকার কেড়ে বানিয়েছিলেন, সেটিও সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো যখন ফ্রিজ করা হলো, তখন জানা যায় আগেই তিনি বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছেন। কিন্তু তার স্থাবর সম্পত্তি, যেগুলো তিনি চিরকাল ভোগ করার স্বপ্ন দেখেছিলেন, তার সবই এখন বাজেয়াপ্ত। যে মানুষটি ক্ষমতার অপব্যবহার করে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন, আজ তিনি নিজে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অবৈধভাবে উপার্জিত সম্পদ আর ক্ষমতার দম্ভ যে কোনো মানুষের জন্যই স্থায়ী কিছু হতে পারে না, সেটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। বিদেশে পালিয়ে গিয়েও বেনজির নিজের তৈরি করা নিয়তির হাত থেকে বাঁচতে পারলেন না। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।